আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না। সেই যে গ্রামে গিয়েছিলাম, এরপর থেকে এমন একটা আলসেমি লেগে গেছে। আসলে ব্লগিং এমন একটা জিনিস, যখন কন্টিনিউ করি তখন দিতে ভালো লাগে, একটা নেশায় পরিণত হয়। আবার একটু ঢিলেমি দিলেই কিন্তু অনেক বেশি অলসতা এসে যায়, তখন আর ব্লগ করতে ইচ্ছা করে না। তো ঈদের পরে আমি যখন গ্রাম থেকে এসেছিলাম, তখন আমার মেজোজাকে আমাদের সাথে করে গ্রাম থেকে নিয়ে এসেছিলাম বেড়ানোর জন্য। তো ওরা ওখান থেকে এসে আপুর বাসায় প্রায় 8-10 দিন বেরিয়েছে। ওখানে এসেই ওরা অসুস্থ হয়ে পড়েছিল, বিশেষ করে বাবুটা। তো ওকে হচ্ছে ডক্টর দেখানো হয়েছে, নিয়মিত 3 বেলা করে গ্যাস দেওয়া হয়েছিল, যে কারণে আপুর বাসা থেকে ওদেরকে আমার আনতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওরা সুস্থ হওয়ার পরে আমার মেয়ের স্কুলের কাছে যেহেতু আপুর বাসা, ওখান থেকে বৃহস্পতিবার ক্লাস করে তারপর আপুর বাসা থেকে ওদেরকে নিয়ে আসলাম। তো এরপর দিন ছিল শুক্রবার দিন, ছুটির দিন। ওই দিন কিছু ঘরোয়া রান্নাবান্নার আয়োজন করেছিলাম ওদের জন্য, কারণ ওরা খুব বেশি দিন তখন আর থাকতে চাচ্ছিল না, যেহেতু বাড়িতে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। ওদিকে আমার শাশুড়ি মাও কিন্তু গ্রামে একা একা যেহেতু সব কিছু করছেন, মারও শরীর ভালো না, এজন্য আর কি আমার দেবর নিতে চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই জন্য ভাবলাম যে কোন সময় হঠাৎ করে চলে আসে, এখন চলো যে অন্তত 2-3টা দিন আমাদের বাসায় বেড়িয়ে আসবে। তো ওদেরকে নিয়ে আসছিলাম। আসার পরে ওই দিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃহস্পতিবার, সেদিন আর তেমন কোনো রান্নাবান্না করা হয়নি, বলতে ওই ঘরোয়া যা ছিল মাছ ভাত ওগুলোই খাওয়া হয়েছিল। আর শুক্রবার দিন সকাল সকালে আয়োজন শুরু করে দিয়েছি। আম্মু সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছিল, এদিকে আমি রোস্টটা চড়িয়ে দিয়েছিলাম সকাল সকালই। আর এদিকে তো শুক্রবার দিন অন্যান্য অনেক কাজ থাকে, কাপড় ধুতে হয় সারা সপ্তাহের। তো প্রথমেই ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সব কিছু রেডি করার আগেই, ওই ফাঁকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো ছিলে নিয়েছিলাম। ওই দিন আর আলাদা করে তেলে ভেজে নেইনি বা আলাদা কোরমাও করিনি, যেহেতু আমরা একটু ঘুরতে বের হব, তাড়াহুড়া ছিল। তো এই জন্য ভাবছিলাম যে একটু শর্টকাটের ভিতরেই আজকে করি, তাই রোস্টের ভিতরেই ডিমটা দিয়ে একবারে সুন্দর করে কষিয়ে নেব। আলাদা করে আর কোরমা ওই দিন করা হয়নি। আর গরুর মাংসটা হচ্ছে আম্মু চড়িয়ে দিয়েছিল, লাস্টের দিকে পোলাওটা করে নেব। খুব বেশি যে আয়োজন সেরকমও না, হালকা পাতলার ভিতরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর কি। আর এদিকে আমার বড় আপুরও আসার কথা ছিল, তো আপু আবার অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, অনেক বেশি ঠান্ডা। আমার যা, তার সাথে ওর বেবিটা সুস্থ হওয়ার সাথে সাথে আপুর হঠাৎ করে কেন জানি আবার অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। তো এই জন্য আপু বললো যে যদি শরীর ভালো লাগে তাহলে যাব আর কি, না হলে তো আমার ছোট যে ভাগ্নে আছে ওই আসবে। তো বিকালবেলার দিকে আমার ছোট ভাগ্নে আসছিল ওর ফ্রেন্ডকে নিয়ে, আর বড় ভাগ্নে তো চলে গেছে কোরিয়াতে, সে কথা অলরেডি বলেছি, তবে ব্লগটা শেয়ার করা হয়নি। তো এরপর আম্মু হচ্ছে পোলাওটা করতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। আসলে এটা ইচ্ছাকৃত ছিল না। বাচ্চা দুইজন, মানে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাস্তে, এই দুইজন বাচ্চাই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, ওদেরকে গোসল করানোর সাথে সাথেই খাওয়ার জন্য পাগলামি করছিল। তো আম্মু কী করেছে, তাড়াহুড়া করে পানিটা মানে ভালো করে ফুটন্ত গরম না করেই, মোটামুটি গরম হওয়ার পরেই তাড়াতাড়ি করে মানে চালের মধ্যে দিয়ে দেওয়াতে চালটা কিন্তু খুব সুন্দর করে ঝরঝরা হতে পারেনি। চালটা ফুটেছে সুন্দরভাবেই, কিন্তু যে ঝরঝরে ভাবটা আসতো যদি ফুটন্ত গরম পানি দেওয়া হতো, সেটা আর কি হয়নি। তবে ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঠিক হয়ে গেছে আর কি। তবে আম্মুর পোলাও যেরকম সুন্দর হয়, আজকে সেরকম হয়নি। এটা নতুন কিছুই না, মেহমান আসলেই আমার আম্মু সেদিন কোনো না কোনো একটা অঘটন ঘটাবেই, এটা মনে হয় ঘরে ঘরে সবসময় হয়। তো এরপর আমি বেরেস্তা যেটা আগেই করে রেখেছিলাম, সেটা উপরে সব কিছুর মধ্যে একটু একটু করে দিয়ে ডেকোরেশন করে টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার যাকেও বললাম যে বাচ্চাটাকে আগে খাওয়াই দেওয়ার জন্য, যেহেতু ওদের খেতে অনেক সময় লাগে, তারপর আর কি আমরা খেতে বসবো। আমার মেয়েকেও খাবার বেড়ে দিলাম, আমার বোন খাইয়ে দিবে। আর আমার যাকে বলেছি যে আমি গোসল করে আসতে আসতে হচ্ছে জোহানকে, মানে আমাদের যে ছোট্ট বেবিটা, ওর নাম হচ্ছে জোহান, তো জোহানকে খাইয়ে দিতে বলেছি। আমি সব কিছু টেবিলে বেড়ে দিয়ে তারপর গোসলের জন্য যাব। তো আমাদের ওই দিন মূলত ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে আমার কাজিন, আমার চাচাতো বোন মেসেজ দিয়েছিল যে আপু তোমরা বাসায় আছো কি না, আমরা আসবো কাকুকে দেখতে। তো এই জন্য আর পরে ওই দিন যাইনি, যেহেতু পরের দিনও আমার যা থাকবে, তো ভাবলাম যে শনিবার দিনও যখন ছুটি আছে ওই দিন ঘুরতে যাওয়া যাবে। তাই দুপুরবেলা তাড়াহুড়া করে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর আর কি রেস্ট নিচ্ছিলাম। বিকালের মধ্যে ওদের চলে আসার কথা, ওরা দুপুরে আসতে পারেনি, কারণ
ওই দিন হচ্ছে ওর মেয়ের কোচিং এক্সাম ছিল, তো এক্সাম না দিয়ে আসতে পারবে না। আর এদিকে ওই দিন অফিস ছুটি থাকার কারণে আমার ফুপি আবার গিয়েছিল মার্কেটে। তো ওখানে গিয়ে আমার জায়ের জন্য একটা 3 পিস নিয়ে আসছে। তো আমাকে জিজ্ঞেস করছিল কী ধরনের নেবে, তো আমি বললাম যে কটনের মধ্যেই দাও, কারণ সিল্ক বা জর্জেট একটু কাজের মধ্যে এগুলো ঈদের মধ্যে সবসময় ওকে দেওয়া হয়, আর ওর জন্য সুতি 3 পিসই ভালো হবে। তো এই কারণে ফুপিও ওর জন্য একটা 3 পিস নিয়ে আসছে। তো কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, খুব সুন্দর একটা মিন্ট কালার, বা একদমই বোরহানি যে কালারটা যেরকম থাকে না, ঠিক সেরকম মিন্টের থেকেও অনেকটা হালকা। তো সেটার সাথে একটা সুন্দর একটা গ্রিন কালারের কম্বিনেশন, বিশেষ করে নিচের দিকের যে এমব্রয়ডারি প্যানেলটা ওটা আমার অনেক ভালো লেগেছিল। তাছাড়া এটার যে সালোয়ারটা সেটার নিচেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলের মতো বর্ডার করে দেওয়া আছে। এটাও যখন সুন্দর করে নিচের দিকটা ভাঁজ করে প্যান্ট সিস্টেমে বানাবে বা ডিভাইডারও যদি বানায় তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এটার কালার কন্ট্রাস্ট, মানে জামাটা একটু ডিপ গ্রিন আছে, তার সাথে আবার একটু হালকা কালারও আছে, সব মিলে কালার কম্বিনেশন বা ডিজাইন সব দিক থেকে ড্রেসটা আমার কাছে ভালো লেগেছিল। তো আমার যা বলে ওকে ফুপি জিজ্ঞেস করেছিল যে তোমার পছন্দ না হলে আমাকে চেঞ্জ করতে পারবো, তো বললো যে না ফুপি আমার পছন্দ হয়েছে। আর ওড়নাটাও খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে, চারিদিকে কিন্তু ওড়নাতেও এমব্রয়ডারি করা আছে। আর এই ড্রেসটার সাথে ওর হচ্ছে একটা ইয়াররিংও ম্যাচিং হয়ে গেছে। তো আমার বিজনেসের কিছু জিনিস ওদেরকে গিফট করেছিলাম, তো তখন ওকে বলেছিলাম যে তুমি এখান থেকে কিছু ইয়াররিং সিলেক্ট করে নাও। আমি যে 3 পিসটা ওকে কিনে দিয়েছিলাম, যেটা আগের ব্লগে আমি অলরেডি দেখে ফেলেছি, ওইটার সাথে ম্যাচিং করে আমি ছোট্ট একটা স্টোনের ইয়াররিং ওকে দিয়েছিলাম, আরেকটা বলেছি যে তুমি পছন্দ করে নাও। তো কিভাবে যেন কাকতালীয়ভাবে ও যে ইয়াররিংটা পছন্দ করে নিয়েছিল সেইটা আবার এই ড্রেসটার সাথে ম্যাচ হয়ে গেছে, যেটা আমি পরে খেয়াল করে দেখলাম। তো ও কিন্তু নিজেও জানে না, তখন ওকে আমি পরের দিন বের করে দেখালাম যে তুমি কি খেয়াল করেছো যে ওই ইয়াররিংসটার সাথে ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গেছে। তখন ও অবাক হয়ে গেছে, বলল যে কই আমি তো খেয়াল করিনি। তখন ওকে বের করে দেখালাম। তো এই ফুল 3 পিসটার লুক ছিল এরকম, সালোয়ারের সাথে ওড়নাটাই অনেকটাই সিমিলার, জাস্ট সাইড থেকে ড্রেসের মতো যে ডিপ কালারটা সেটার একটু বর্ডারের মতো ছিল, এবং চারিদিকে সুন্দর করে এমব্রয়ডারি করা। তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। আর ড্রেসটা দেখলাম যে স্লিভের পোর্শনটা খুব সুন্দর, যেটা আমি প্রথমে খেয়াল করিনি, যখন ভাঁজ করছিলাম তখন দেখলাম যে স্লিভের সাইড দিয়েও সুন্দর করে বর্ডার করা আছে। আর এই যে এটা হচ্ছে সেই ইয়াররিংসটা, লাভ ডিজাইনের মধ্যে স্টোন করা। তো পুরো স্টোনের কালারটাই কেন জানি মনে হচ্ছিল যে এটার সাথে একেবারে ম্যাচ হয়ে যাচ্ছে। তো ভালোই হয়েছে, ও কোথাও ঘুরতে গেলে বা হচ্ছে একটু কাছাকাছির মধ্যে কোথাও গেলে ড্রেসটা পরলে তখন ইয়াররিংসটাও ম্যাচিং করে পরতে পারবে। আর আমি যেটা দিয়েছিলাম সেটাকে আগে থেকে আমি ম্যাচিং করেই দিয়েছি, ওটার মধ্যে ছোট্ট একটা পিঙ্ক কালারের বা অনিয়ন পিঙ্ক টাইপের একটা স্টোন ছিল, যেটা ওই ড্রেসটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছিল। আর আমার ড্রেসটা তো আমি আগের পর্বে দেখিয়েছি, যেটা আমি ওকে গিফট করেছি, ওইটাও কিন্তু সুতির মধ্যেই ছিল, তার সাথে ওকে একটা হেয়ার ব্যান্ড দিয়েছিলাম। আর ড্রেসটাতে যেহেতু শুধু জামার নিচের পোর্শনটাতে এমব্রয়ডারি করা ছিল, স্লিভে বা গলাতে কোনো কাজ ছিল না, তো এই জন্য আমি আবার একটু কালার ম্যাচ করে একেবারে সিমিলার কালারই পেয়েছি। লেসের সাথে একটু সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল, চিকন টাইপের একটা লেসও নিয়ে আসছি 2 গজ, যাতে ও সুন্দর করে ডিজাইন করে গলায় এবং স্লিভের মধ্যে বসাতে পারে। আর ওড়নার 4 সাইডে তো এমনিতেই এমব্রয়ডারি করা ছিল।